একদিকে বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি কিংবা স্লোগান, আর অন্যদিকে বৈষম্য বৃদ্ধির অর্থনৈতিক নীতি, এই দুটো তো খুবই অসঙ্গতিপূর্ণ। এই সরকার যে জনগণের প্রত্যাশার ব্যাপারটা এই সরকারের উপলব্ধির মধ্যেই আছে বলে মনে হয় না। উপলব্ধির মধ্যে থাকলে IMF-এর চাইতে জনগণ তার কাছে গুরুত্ব বেশি পেত, সেটা পায় না। আগের বাণিজ্য মন্ত্রী কিংবা অর্থমন্ত্রীরা যেভাবে কথা বলতো, এখন আমরা দেখি একই রকম কথাবার্তা হচ্ছে। প্রতিষ্ঠানের কার্যকারিতা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠিত হয়নি। যেমন ধরেন শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি, মানে এই সব ধরনের অর্থনৈতিক সংকট, তার মধ্যে মূল্যস্ফীতি ছিল, তারপরে রিজার্ভের ধস নেমেছিল, জিনিসপত্রের দাম বেড়েছিল ইত্যাদি, অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশের চাইতে অনেক বেশি। সেই শ্রীলঙ্কা কিন্তু কিছুদিনের মধ্যে আবার সমস্ত কিছুকে সমাধান করতে পারলো। কেন পারলো? এই কারণে যে ওদের কেন্দ্রীয় ব্যাংক, প্রথমত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করতে পারে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করার কথা সেসব প্রতিষ্ঠান কাজ করতে পারে। বাংলাদেশে ধরনটা এরকম হয়েছিল যে উপরের আদেশে সব কিছু হয়, মানে ধরেন মুদ্রানীতি কার্যকর করা কিংবা রাজস্ব নীতি কার্যকর করা, এগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের চাইতে ব্যক্তির ভূমিকা বাংলাদেশে বেশি হয়ে গেছে। মানে উপরের আদেশে সমস্ত কিছু হয়, সেখান থেকে বাংলাদেশে এখনও বের হতে পারেনি। আর বাজারের উপরে যে নিয়ন্ত্রণ, সেটা কিছু গোষ্ঠীর হাতে। এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় অলিগোপলি। কতিপয় গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণটাকে মোকাবেলা করার জন্য দুইটা পথ আছে। একটা হচ্ছে অলিগোপলি ভেঙে দেওয়া, আরেকটা হচ্ছে সরকারের দিক থেকে সরবরাহ বাড়ানো। দুই ক্ষেত্রেই তেমন কোনো কার্যকর পদক্ষেপ হয়নি। তো তার ফলে তার সাথে যোগ হয়েছে ডলারের এই যে সেটাও একটা বড় ভূমিকা পালন করেছে। এবং সমাজের মধ্যে একটা আস্থার অভাব সরকারের, সেটাও একটা বড় ভূমিকা পালন করেছে। আস্থার অভাব হলো যে সরকার একটা অচলায়তন বলা যায়, যে একটা বড় ধরনের জগদ্দল পাথরের মতো বসেছিল গত স্বৈরশাসক। তারা সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করে একটা স্বৈরশাসনের পুরো কাঠামো দিয়ে চলত। তো সেই স্বৈরশাসন পতনের পরে কোনো কিছুই আর মানে এটাকে মানে ওই জায়গাটাকে আবার পূরণ করার জন্য যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা দরকার, সেটা এখন পর্যন্ত হয় নাই। এবং সরকারের সেরকম কোনো পদক্ষেপও আমরা দেখিনি। একটা যেটা হয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও যেটা দেখা যাচ্ছে, আপনি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে পদের বিভিন্ন বড় বড় পদগুলো নিয়ে এখনও খুব অনিশ্চয়তা আছে। এখানে দেখা যাচ্ছে যে কোথাও মব ভায়োলেন্স হচ্ছে, কোথাও কিছু লোক যারা ওই পদটা দখল করতে চায় তারা লোক জড়ো করে একটা গণ্ডগোল করার চেষ্টা করছে। মানে একটা অনিশ্চয়তা এবং অনাস্থার অবস্থা। তারপর প্রতিষ্ঠানগুলো ঠিকমতো যে কাজ করতে পারছে, বা নতুন লোক অনেক নিয়োগ করা হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো ক্ষেত্রে বেশ মানে যোগ্যতা যাচাই করা হয়, এরকম লোকজন নিয়োগ হয়েছে। তার ফলে এটার ফলাফলটা জনগণের উপর পড়ছে, যে মূল্যস্ফীতি কমছে না, কিংবা আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, কিংবা যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, মানে যে সমস্ত প্রত্যাশা ছিল, সেই সমস্ত প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো তার ফলে আগের যে সমস্ত সমস্যা ছিল, আপনি ধরেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, যানজটের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অনিশ্চয়তা, এই সবগুলো কিন্তু কোনো উন্নতি দেখা যাচ্ছে না। তো তার ফলে এই যে কয়েক মাস চলে গেল, তো মানুষের মধ্যে একটা প্রত্যাশা প্রথম দিকে অনেক উঁচুতে ছিল, আস্তে আস্তে ওইটা কমে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা। এটা অর্থনীতির ক্ষেত্রে, এই অনাস্থাটা অর্থনীতির ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে। এই সরকার যে জনগণের প্রত্যাশার ব্যাপারটা এই সরকারের উপলব্ধির মধ্যেই আছে বলে মনে হয় না। উপলব্ধির মধ্যে থাকলে IMF-এর চাইতে জনগণ তার কাছে গুরুত্ব বেশি পেত, সেটা পায় না। IMF-এর শর্তগুলো দেখবেন যে IMF-এর শর্তগুলো দুই ধরনের শর্ত থাকে। এক ধরনের শর্ত হচ্ছে যেগুলো বাস্তবায়ন না করলেও তার তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, যেমন দুর্নীতি দূর করা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা আনা, তারপরে প্রতিষ্ঠানের মধ্যে সুশাসন আরোপ করা, এই সমস্ত জিনিসগুলো কিছু আছে। এগুলো ভালো দাবি, কিন্তু ওগুলো তারা হচ্ছে ওইটার ব্যাপারে সিরিয়াস না। তারা কোনটার ব্যাপারে সিরিয়াস থাকে, যে সেটা হচ্ছে যে সমস্ত গ্যাস, বিদ্যুৎ,
ভ্যাট শুল্ক এগুলো বাড়ানোর ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা বেশি থাকে। আইএমএফ বৃহৎ পুঁজিপতি গোষ্ঠী বা বৃহৎ ধনিক গোষ্ঠী, তাদেরকে কখনো বৈরিতার মধ্যে ফেলতে চায় না। সুতরাং তাদেরকে পাকড়াও করার জন্য তার কোনো রকম আমরা পরামর্শ দেখি না। এখন আইএমএফের আপনি যদি লোনটা, ঋণের কথাটা দেখি, সরকার যদি বলে যে আইএমএফের ঋণ না নিলে আমরা মারা যাব, পরিমাণের দিক থেকে কিন্তু এমন কোনো পরিমাণ না। আইএমএফ 3 বছরে যে পরিমাণ ঋণ দিচ্ছে 2 মাসে প্রবাসীরা সেটা পাঠায়। সুতরাং পরিমাণের দিক থেকে এমন কোনো পরিমাণ না যেটা না নিলে মাথা খারাপ হবে। এই পরিমাণটা তারপরেও শেখ হাসিনা সরকার কেন নিয়েছে? এটা নিয়েছে এই কারণে যে বিশ্বব্যাপী আরও ঋণ নেওয়ার জন্য তার একটা গ্রিন সিগন্যাল পায় যদি আইএমএফ দেয়। তো এই সরকারের তো ওই সমস্ত কোনো থাকার কথা না। আইএমএফকে তার বলা উচিত ছিল যেটা জনগণের উপর চাপ পড়বে, আমরা এটা করতে পারবো না। এখন এই বার্গেনিং ক্যাপাসিটি কিংবা এই মেরুদণ্ডটা তো এই সরকারের দেখানো উচিত ছিল। এবং প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী বাজেট ছাড়া তো এটা করারই কথা না। বাজেটে হবে কিংবা এগুলো নিয়ে আলোচনা হবে, যেমন বাজেট উপস্থাপন করার পরে আলোচনা পর্যালোচনা হবে, এটার পথ এবং পদ্ধতি কী সেটা হবে, সেটা করা হয়নি। আসলে সম্পদ সংগ্রহ করার জন্য, সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য প্রধান উৎসটা আগের সরকারও দেখে নাই, এই সরকারও সেটা মনোযোগ দিচ্ছে না। সেটা হচ্ছে বিপুল সম্পদের কেন্দ্রীভবন যাদের হাতে হয়েছে বেআইনি নানান পথে, চোরাই পথে, তাদের সম্পদের দিকে দৃষ্টি দেওয়া, সেখান থেকে সম্পদ এবং কর দুটোই সরকারের আওতায় নিয়ে আসা। এটা করলে জিডিপি, কর জিডিপি রেশিও যেটা বাড়ানোর জন্য আইএমএফ বলছে সেটা করা সম্ভব ছিল। সরকার সেদিকে মনোযোগ দিয়েছে বলে আমরা দেখছি না, মনোযোগটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আগের সরকারের মন্ত্রীদের কথাগুলো রেকর্ডটা বাজাইলে যেরকম হইতো, আগের বাণিজ্য মন্ত্রী কিংবা অর্থমন্ত্রীরা যেভাবে কথা বলতো, এখন আমরা দেখি একই রকম কথাবার্তা হচ্ছে। এটা কোনো জনগণের উপর প্রভাব পড়বে না, কিংবা জনগণের আয় বেড়েছে, কিংবা এগুলি আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চালাকিও করা হয়। যেমন একটা বেশি মাত্রায় করে তারপরে মানুষজন প্রতিবাদ করলে একটু কমায় দেওয়া, এগুলিও কিছু কিছু খেলা আছে। মানে আগের সরকারের চাইতে সাথে এই সরকারের পার্থক্যটা কি, এটা তো আমাদের বুঝতে হবে, যে সেটা বোঝা যাচ্ছে না, সেটা হলো সমস্যা। এটা আসলে মতাদর্শিক রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে। তো এখন যারা উপদেষ্টা আছেন তারা যদি আইএমএফের দৃষ্টি দিয়ে অর্থনীতিকে দেখেন বা বিশ্বব্যাংকের দৃষ্টি দিয়ে অর্থনীতি দেখেন এবং তাদের উপরে নির্ভরশীল যে কাঠামো, অর্থনৈতিক কাঠামো, সেই অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের যদি কোনো উদ্যোগ না নেন, অন্তত পক্ষে আগে এই ধরনের নীতি নিয়ে কি ফলাফল হয়েছে সেটার যদি পর্যালোচনা না করে, কিভাবে দেশ আরও ঋণগ্রস্ত হয়েছে, কিভাবে প্রাণ প্রকৃতি পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, কিভাবে মহা দুর্নীতি তৈরি হয়েছে, এই 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 পথটা তো বিশ্বব্যাংক আইএমএফেরই দেখানো। তো সেই নির্ভরশীল কাঠামোটা পরিবর্তন করার আগ্রহটা তৈরি হতে হবে। এই নির্ভরশীলতার কাঠামো দূর করার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগটা, সেই উদ্যোগটা কিংবা অন্তত পক্ষে চেষ্টা কিংবা অন্তত পক্ষে নীতিগত অবস্থান, সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। একজনে 100 টাকা আয় তার উপরে 5 টাকা, আরেকজনের 2 টাকা আয় তার উপরে 5 টাকা, দুইটার ফলাফল হচ্ছে যে বৈষম্যটা বেড়ে যাবে। মানে এই যে শুল্ক ভ্যাটের যে ব্যাপকভাবে তাও অধ্যাদেশ দিয়ে যেভাবে করা হলো, এটার ফলাফল হলো বৈষম্য বৃদ্ধি। তো একদিকে বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি কিংবা স্লোগান, আর অন্যদিকে বৈষম্য বৃদ্ধির অর্থনৈতিক নীতি, এই দুটো তো খুবই অসঙ্গতিপূর্ণ। এটা তো একটা কিছু কিছু, যেমন আমরা ওই যেটা বললাম যে কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করা অর্থনীতিকে, বাজারকে, আর সাপ্লাইটা বাড়ানো। এখন যেমন সরকারের সাপ্লাই যদি একটা ইউনিভার্সাল রেশনিং সিস্টেম বা সার্বজনীন রেশনিং ব্যবস্থার একটা সূচনা করতে পারতো এই সরকার, তাইলে এই যে একটা বলা যায় যে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতো। এই সরকার তো এই সমস্ত জিনিসগুলো খুব ব্যাপকভাবে করতে পারবে না, কিন্তু সূচনা করতে পারে, তার নীতিগত অবস্থান তৈরি করতে পারে। তো সেইটা না করার কারণে এখন পর্যন্ত অর্থনীতি স্বৈরশাসনের আমলে যেরকম কতিপয় গোষ্ঠী নিয়ন্ত্রণে ছিল, এখনও ঠিক সেরকমই আছে। এবং বাজার ব্যবস্থার এই সমস্ত সমস্যার সমাধানে গত সরকারের যেরকম একটা অকার্যকর কিংবা মানুষজনের মানে যেটাকে বলা হয় যে
প্রকৃতভাবে যেটা কাজ করবে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যেরকম অনীহা ছিল, এই সরকারের ক্ষেত্রে এর কোনো ভিন্নতা দেখা যাচ্ছে না। যেমন এই বাজারের দাম ধরে দেওয়া কিংবা ব্যবসায়ীদের কাছে আহ্বান জানানো, এগুলিতে তো কোনো কাজ হবে না। এটা যেটা হবে যে বিভিন্ন এক হচ্ছে যে অলিগোপলির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য সামগ্রিকভাবে পণ্য সরবরাহ বাড়ানো, সরবরাহ চেইন ঠিকঠাক করা। যেমন আগে সরকারের সময় ব্যাপক চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি একটা অন্যতম কারণ, উৎপাদন ব্যয় বাড়ানো, জিনিসপত্রের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, এগুলো একটা অন্যতম কারণ। এই চাঁদাবাজিটা তো বন্ধ, মানে আগের চাঁদাবাজি তো নাই, তো এমনিতে তো দাম কমে যাওয়ার কথা, কিন্তু আবার আমরা দেখছি নতুন নতুন চাঁদাবাজি হচ্ছে। তো সেগুলি তো সরকারের এক হচ্ছে প্রথমে সমস্যাটা স্বীকার করতে হবে, তারপরে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে না। সংস্কার তো এই সরকার আসলে করার এখতিয়ার নাই। তবে এই সরকার যে এখন পর্যন্ত যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কমিশন করা হয়েছে, কমিশনের রিপোর্ট আসার পরে সরকার সেগুলোকে যদি একটা শক্তিশালী জনমত গঠনের মাধ্যমে প্রয়োজনীয় এবং যেটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রটা তৈরি করতে পারে, জনমত তৈরি করতে পারে, তাহলে তাদের একটা সাফল্য হবে। এখন এর নির্ভর করে যে সংস্কারের রিপোর্টগুলি কী হবে। এখন সংস্কার চাই বললেই তো হবে না, কী সংস্কার, সেই সংস্কারটা কতটা কার্যকর, সেই সংস্কার কতটা পরিবর্তন আনবে, সেটা নির্ভর করে সংস্কার যে কমিশনগুলো হয়েছে তারা কিভাবে রিপোর্ট দেবে। এখন সংস্কার কমিশনে অনেক লোকজন আছে যারা আগেও এইসব বিষয় নিয়ে কাজ করেছেন এবং অভিজ্ঞ লোকজনও আছে। যদিও ওইখানে সকল দেশের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নাই, তারপরেও কিছু যোগ্য লোকজন আছে সেখানে। তো সেইগুলি রিপোর্ট যদি একটা প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে বাকিটা সরকারের দায়িত্ব হবে যে এটার একটা শক্তিশালী জনমত তৈরি করা। যে গত সরকারগুলো বাপেক্সকে পঙ্গু করে তারপরে কমিশন লোভে বিভিন্ন কোম্পানি নিয়ে এসে ব্যয়বহুল প্রকল্প করেছে, আমদানি নির্ভর, ঋণ নির্ভর, পরিবেশ বিধ্বংসী সব প্রকল্প, যেমন এলএনজি আমদানি, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এগুলো করার ফলে আমাদের ঋণ বেড়েছে, ব্যয় বেড়েছে, কিন্তু স্থিতিশীলতা আসে না, নিশ্চয়তা আসে না। যেমন এলএনজি টার্মিনাল তো প্রায়ই নষ্ট হচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রায়ই নষ্ট হচ্ছে। তো এইগুলি আমদানি নির্ভর, ঋণ নির্ভর, বোঝাটা কিন্তু জনগণের উপর পড়ছে। এই সরকার যেটা সূচনা করা উচিত ছিল, প্রথমে এসে এই প্রথম কাজ করা দরকার ছিল যে বাপেক্সকে শক্তিশালী করা, তাকে আরও কাজের ক্ষেত্র আওতা বাড়ানো এবং সমুদ্রে এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধানের দিকে নজর দেওয়া। দ্বিতীয়ত, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা জোরদার অবস্থান নেওয়া। এগুলি নিলে জ্বালানি বিদ্যুৎ সংকটের সমাধানের পথে যেত বাংলাদেশ, মানুষের আস্থাটা আসতো এবং সেটা কাজের দিত। এই জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে, কারণ গ্যাস সরবরাহ নাই, বিদ্যুৎ সংকট, তারপরে এগুলোর ব্যয়টা বেড়ে যাচ্ছে, তার ফলে বিনিয়োগ কমে যাচ্ছে অনেক। বিনিয়োগ কমে গেলে প্রতিষ্ঠান যেটা বন্ধ হয়ে যায় সেগুলোর একটা সমস্যা। তারপরে বেক্সিমকো, বসুন্ধরা, এসালম, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বেক্সিমকোর মালিক, একজন মালিক এখন জেলে আছে, এসালমের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু তাদের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানে তো কর্মসংস্থান আছে। সেই প্রতিষ্ঠানগুলো যাতে চলে সেটা সরকারের দায়িত্ব নিয়ে এটা খুবই কার্যকরভাবে করা উচিত। সেটার দায়িত্বটা দেওয়া হচ্ছে, কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না, কোনোটা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলি একটা অনাস্থা তৈরি করে যে অন্য বিনিয়োগকারী যারা, তারাও একটা অনাস্থা বোধ করে। তো এগুলি একটি আস্থা তৈরি করা। আর ব্যাংক ঋণের ব্যাপারে খেলাফি ঋণ গ্রহীতা তাদেরকে চিহ্নিত করে তার বাইরে সহজ শর্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া, সেগুলির বিশেষ কিছু স্কিম চালু করা উচিত, যাতে ছোট ছোট বিনিয়োগকারীরা উৎসাহিত হয়ে বিনিয়োগের মধ্যে আসে। মানে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটা হলো স্বচ্ছতা তৈরি করা দরকার, জবাবদিহি তৈরি করা দরকার। আর সরকার যে একটা সক্রিয়, সে যে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, সে যে বিনিয়োগের অন্যান্য ক্ষেত্রগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করছে, সেই বার্তাটা তো দিতে হবে। সেইখানেই সমস্যা। এই বার্তাটা দিলে আমি মনে করি যে এই যে এখনকার যে সংকট, এই সংকট তো এমনিতে অনেক কমে যাওয়ার কথা, কারণ সেটি তো আমরা জানি। যেমন সম্পদ পাচার, বড় আকারের পাচারটা বন্ধ হয়েছে, রিজার্ভটা এমনিতে বেড়ে যাওয়ার কথা, চাঁদাবাজিটা আগেরটা বন্ধ হয়েছে, এমনিতে জিনিসপত্রের দাম কমে যাওয়ার কথা। মানে আগের যে কারণগুলোই ছিল তার কিছু কিছু কারণ এখন নাই।
কিন্তু তারপরেও পরিস্থিতির পরিবর্তন যে হচ্ছে না, এটার একটা বড় কারণ হচ্ছে যে বর্তমান সরকার তারা যে এই পরিবর্তনের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যে ধরনের আস্থা অর্জন করা দরকার, সেইটার জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকা নিচ্ছে।